হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের ক্লাস নিয়ে এসেছি ক্লাস 10 এর ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা। তার প্রথম পার্ট আমরা আজকে করব। আশা করি সবাই ক্লাসটি ভাল লাগবে, মন দিয়ে দেখবে, শুনবে। এবং যদি তোমরা প্রত্যেক দিন রেগুলার ক্লাস এভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আজকে আমরা শুরু করব কি ক্লাস 10 এর যে প্রথম চ্যাপ্টার, যেখান থেকে মাধ্যমিকে প্রায় 5 নম্বরের মতো প্রশ্ন রয়েছে। এই 5 নম্বরের জন্য আমরা কোন কোন বিষয়গুলো ভালো করে পড়ব এবং কোন কোন জিনিসগুলো আমরা বেশি ফোকাস দেব, সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে বেশি কথা না বলে চলো শুরু করি আজকের এই ক্লাস। তো প্রথমে আমরা যে এই চ্যাপ্টারে আমরা পড়ব সেটা হচ্ছে বায়ুমণ্ডল বিষয় নিয়ে, ঠিক আছে? বায়ুমণ্ডল কি বা বায়ুমণ্ডল বলতে কি বোঝায়? তো বায়ুমণ্ডল কি? দেখো, যদি বলা হয় বায়ুমণ্ডল কি, তো বায়ুমণ্ডল বা বায়ু বলতে কি একটা গ্যাসীয় যে আবরণ বোঝাচ্ছে, যেটা আমাদের পৃথিবীর কি হচ্ছে চারিদিক থেকে ঘিরে রেখেছে। ধরে নাও এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর কি হচ্ছে চারিদিকে, এই পুরো পৃথিবীর যে চারিদিকে একটি কি গ্যাসীয় আবরণ পুরো পৃথিবীটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এই যে গ্যাসীয় আবরণ রয়েছে, এই গ্যাসীয় আবরণকে যা পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত যে একটি গ্যাসীয় আবরণ, ঠিক আছে? যে একটি গ্যাসীয় আবরণ তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল, যার মধ্যে বিভিন্ন রকমের গ্যাসীয় উপাদান রয়েছে, ধূলিকণা রয়েছে, অর্থাৎ অনেক রকমের গ্যাসীয় উপাদান, যার মধ্যে সবচেয়ে বেশি উপস্থিত যেটাকে বলা হয় বা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো নাইট্রোজেন, ঠিক আছে? বাতাসে এই নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78% এর মতো, অর্থাৎ বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটি উপস্থিত বা পাওয়া যায় সেটি হলো নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেন গ্যাস ছাড়া আরও বিভিন্ন রকম গ্যাস রয়েছে, যেমন যদি বলা হয় এরপরে বাতাসে কি রয়েছে, বাতাসে রয়েছে অক্সিজেন, যেটা রয়েছে প্রায় 20% মতো। তারপর রয়েছে আর্গন বলে একটি নিষ্ক্রিয় গ্যাস, যেটা প্রায় রয়েছে 0.09%। এছাড়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প মানে জল বাষ্প আকারে, না তাছাড়া ধূলিকণা, এই সকল কিছু কি হয়েছে এই যে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্পের বা বায়ুমণ্ডলের মধ্যে মিশে রয়েছে। এই বায়ুমণ্ডলে আমরা এত কিছু উপাদান দেখতে পাই। তাহলে বায়ুমণ্ডলকে ধরা হয় কি, যে বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে, এই স্তরের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। অর্থাৎ বায়ুমণ্ডলে এই যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে বা বায়ুমণ্ডলের যে তাপমাত্রা বলে যে বিষয়টা রয়েছে, সেটা কিন্তু সব জায়গাতে একই রকম নয়, ঠিক আছে? সব জায়গাতে কি হচ্ছে একই রকম নয়। তার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে। বাতাস বা বায়ুমণ্ডলকে বা বায়ুর যে স্তর সেটাকে দুটো ভাগে ভাগ করেছে। দুটো কি হচ্ছে দুই ভিত্তিতে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা জেনে নিলাম যে বায়ুমণ্ডল কাকে বলে। তো বায়ুমণ্ডল কাকে বলে সেটা আরেকবার আমরা বলে দিই। বায়ুমণ্ডল কাকে বলা হয়? তো বায়ুমণ্ডল হচ্ছে যে ভূপৃষ্ঠকে বা পৃথিবীকে চারিদিক থেকে বা ভূপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার পর্যন্ত, এই যে পরিমাণটা 1500 কিলোমিটার, বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম পেয়ে যাবে, হ্যাঁ? বিভিন্ন নোট বইয়ে বিভিন্ন রকম পেয়ে যাবে। সেটা গড়ে একটা ধরা হয় 1500 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার পর্যন্ত একটা আনুমানিক ধরা হয়েছে 1500 বা গড়ে ধরা হয়েছে 1500 কিলোমিটার পর্যন্ত যে বাতাসের যে একটি স্তর বা বায়ুর যে একটা স্তর, যেখানে বিভিন্ন প্রকারের যে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন প্রকারের গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, এই সকল কিছু যে গ্যাস রয়েছে, এই সকল কিছু উপাদান মিলে যে স্তর তৈরি করে বা একটা কি হয় পর্দা বা আবরণ তৈরি করে পৃথিবীর বাইরে বা পৃথিবীকে ঘিরে, সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের সবচেয়ে বা বাতাসের সবচেয়ে কোন পরিমাণটা, কোন উপাদানটা সবচেয়ে বেশি থাকে? তাহলে মনে রাখবো, বাতাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে কোন উপাদানটি বা কোন গ্যাসটি, সেটা হলো নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? সেকেন্ড কে রয়েছে অক্সিজেন গ্যাস, যেটা পরিমাণ হচ্ছে 20%। তো পরিমাণ খুব একটা পরীক্ষায় জিজ্ঞেস করে না, এবং এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু মাঝে সাঝে, যে বাতাসের
বাতাসে উপস্থিত একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম। তো বাতাসে উপস্থিত একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম, তো কি হয়ে যাবে? বাতাসে উপস্থিত এক নিষ্ক্রিয় গ্যাসের নাম হয়ে যাবে আর্গন। ঠিক আছে, যার একটা পরিমাণ আনুমানিক ধরা হয়েছে 0.09%। তো বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তো বায়ুমণ্ডলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি তোমাদের বায়ুর যে চাপ বা বলতে পারি আমরা উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে। ঠিক আছে, উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে কি করা হয়েছে? বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে। আরেকটি প্রকারভেদ হচ্ছে রাসায়নিক পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে। রাসায়নিক পদার্থের তারতম্যের উপর, ঠিক আছে, তারতম্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। তাহলে বায়ুমণ্ডলকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বায়ুমণ্ডলকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? বায়ুমণ্ডলকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কি উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে, আরেকটি হচ্ছে রাসায়নিক পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে। তো আমরা প্রথমে যেটা জেনে নেব সেটা হচ্ছে যে উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে, মানে এদেরও আবার প্রকারভেদ রয়েছে। উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রায় 5-6 রকম ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে যেটা জেনে নেব সেটা হচ্ছে উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি কি? তাহলে উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রায় 5টি ভাগে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, প্রায় কি করতে পারি? 5টি ভাগে ভাগ করতে পারি। তো এই ধরে নাও এই হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর, এরকম অনেকগুলো স্তর রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্তর। তো যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি, ধীরে ধীরে যদি উপরের দিকে ওঠা হয়, ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে কি করছি? উপরের দিকে উঠছি। তাহলে ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ মাটি থেকে বা আমাদের ভূমি থেকে যদি উপরের দিকে উঠি বা উপরের দিকে যাই, তাহলে বায়ুমণ্ডলের যে চাপ এবং রয়েছে উষ্ণতা তার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার। যার স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলকে প্রথমে আমরা পড়ব বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তর ব্যাপারে। এই স্তরগুলির কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি হয়, কি কি ঘটে, কি কি দেখা যায়, সেই ব্যাপারে আমরা জানব। তাহলে এই যে স্তরটি বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে প্রায় ধরা হয় 16 কিলোমিটার পর্যন্ত, 16 বা আমরা লিখতে পারি 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলের যে স্তরটি বা যে গ্যাসীয় আবরণটা রয়েছে তাকে বলা হয় কি? ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার যে উচ্চতা বা ধীরে ধীরে যত আমরা উপরে উঠছি তার একটা মান কত, উচ্চতার মান কত ধরা হয়েছে? ট্রপোস্ফিয়ার উচ্চতার মান হচ্ছে 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যার উচ্চতা হচ্ছে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত লিখতে পারি আমরা। এবার এই ট্রপোস্ফিয়ার স্তরে কি কি দেখা যায়? দেখো, এই স্তরে যত তুমি উপরে উঠবে, ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ার স্তরে মাটি থেকে আমরা যত উপরের দিকে উঠবো, তো যত উপরের দিকে উঠবো ততই আমাদের কি হবে? ঠান্ডা লাগবে। এই স্তরটার মধ্যে যত উপরের দিকে উঠবো তত কি হবে? আমাদের ঠান্ডা লাগবে। মানে হচ্ছে যে এই স্তরটায় যত উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়লে কি হবে? উষ্ণতা কমবে। উচ্চতা বাড়লে কি হচ্ছে? উষ্ণতা কমছে। কোন স্তরে? এই ট্রপোস্ফিয়ার স্তরে। ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হচ্ছে? কমছে। তো কিভাবে কমছে বা কত ডিগ্রি কমছে? এইখানে যদি তুমি 1 কিলোমিটার ওপরে ওঠো তাহলে উষ্ণতা
5°C করে কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, 6.5°C এ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং যত তুমি উপরে উঠবে বা যে এখানে স্তরটি মানে এই যে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত তুমি গেলে, এই হচ্ছে 16 কিলোমিটার, বা আমরা এই অবধি ধরি 16 কিলোমিটার। ঠিক আছে, এই অবধি আমরা ধরলাম 16 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আমাদের 16 কিলোমিটার স্তর। এই স্তরে যত উপরে উঠছো ততক্ষণ কি হচ্ছে, যে উষ্ণতা কমছে। তো কমতে কমতে যখন তুমি একদম শেষ, একদম পিক পয়েন্টে চলে যাবে, ট্রপোস্ফিয়ার স্তরের একদম পিক পয়েন্টে চলে যাবে, তখন এই উষ্ণতা হবে কত, -52, কোথাও লেখে -55°C। ঠিক আছে, -52 থেকে 55 লিখতে পারি, বা যদি অ্যাকুরেট ধরা হয় তাহলে কোথাও 52°C, কোথাও বা কোনো কোনো জায়গাতে এটা গড়ে ধরা হয়েছে 55°C। ঠিক, তাহলে এই স্তরে ট্রপোস্ফিয়ার স্তরে আমরা প্রথমেই কী কী দেখলাম, ট্রপোস্ফিয়ার স্তরে প্রথমেই দেখলাম যে এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে কী হচ্ছে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কী হচ্ছে, কমছে। উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে। তাহলে আমরা এখানে এটাও বলতে পারি, বা এরকম একটা লাইন আমাদের পরীক্ষাতেও দেয়, যে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতার কীরূপ পরিবর্তন হয়, কীরূপ পরিবর্তন হয়। তাহলে এটা একটা লাইন হয়ে গেল প্রশ্নের জন্য। তাহলে কীরূপ পরিবর্তন হয় আমরা কি লিখবো, হ্রাস পায়। ঠিক আছে, উষ্ণতা কি হবে, উষ্ণতা হ্রাস পাবে। ঠিক আছে, মানে অর্থাৎ কমবে, যত উপরে উঠবে তত কমবে। যেমন ধরো একটা মাউন্ট এভারেস্টকে ধরে নাও, যে মাউন্ট এভারেস্টের নিচের দিকটা, অর্থাৎ যারা মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠে, তারা ধরো এই মাটি রয়েছে আর মাউন্ট এভারেস্ট রয়েছে, ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে। ঠিক আছে, এরকম কোনো একটা পর্বত। তাহলে মাউন্ট এভারেস্টে নিচের দিকে যে যতটুকু ঠান্ডা অনুভূত হবে, তার চেয়ে বহু গুণ বা বহু ঠান্ডা অনুভূত হবে কোথায়, পিক পয়েন্টে। কেন, কারণ নিচের দিকে ভূপৃষ্ঠের জায়গাতে যে বায়ু যে উষ্ণতা রয়েছে তা ওপরের, অর্থাৎ একদম মাউন্ট এভারেস্টের চূড়া থেকে অনেকটাই কম, বেশি। যত উপরে উঠবে তত উষ্ণতা ধীরে ধীরে কী হবে, কমবে। ঠিক, যত উপরে উঠবে ততই এই উষ্ণতা ধীরে ধীরে কমবে। তাহলে আমরা উষ্ণতা কত ডিগ্রি দেখলাম, এই একদম যেখানে শেষ ধরা হচ্ছে সেই জায়গাতে উষ্ণতা দাঁড়াচ্ছে -55°C। আর কি দেখা যায়, এই স্তরে যে গ্যাসীয় আবরণগুলি রয়েছে, যেমন ধূলিকণা, জলীয় বাষ্প, অর্থাৎ এই সকল কিছু মিলে মেঘ সৃষ্টি করে। তো মেঘ এই স্তরেই কেন সৃষ্টি করবে, বা উপরের স্তরে এই মেঘ সৃষ্টি করে না, সেটা আমরা দ্বিতীয় স্তরে পড়ে ঠিক জানতে পেরে যাব। তো এই স্তরে মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে। এবার কেন ঘটে, কারণ দেখো, যে জলীয় বাষ্পগুলি রয়েছে সেগুলো কি উষ্ণতার কারণে, যে নদীর, সমুদ্র, সাগর, মহাসাগর, পুকুর, এই সকল জায়গার যে তাপের কারণে কি হয়, জলীয় বাষ্প, জল থেকে যে বাষ্প তৈরি হচ্ছে, সেই গ্যাসীয় আবরণ, সেটা ধীরে ধীরে কি হচ্ছে, বাতাসে মিশছে। তো বাতাসে যখন উপরে ওঠে, তখন উপরে তো ধীরে ধীরে কি উষ্ণতা কমছে, বাতাসের উষ্ণতা কি হচ্ছে, কমছে। তাহলে বাতাসের উষ্ণতা কমার কারণে সেই যে জলীয় বাষ্প, সেগুলি কি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প আর গ্যাস আকারে বা বাষ্প আকারে থাকতে পারে না। তারা একটা এই ধূলিকণা সহযোগে মিলিত হয়ে তারা মেঘ সৃষ্টি করে। আর এই মেঘ সৃষ্টি করে সেখান থেকেই পুনরায় সেই পৃথিবীর জল আবার পৃথিবীতেই ফিরে আসে। আর যখনই বৃষ্টিপাত হচ্ছে, সেই রকম জায়গাতে অনেক সময় তো বজ্রপাতও দেখা দেয়। তাহলে মেঘ তৈরি হওয়া, বৃষ্টিপাত হওয়া, বজ্রপাত হওয়া, এই সকল কিছু কোথায় ঘটছে, ট্রপোস্ফিয়ার স্তরে ঘটছে। তো ট্রপোস্ফিয়ার স্তরে ঘটার কারণে এই স্তরটির আরেকটি নাম পড়ে গেছে। এই স্তরটিকে আরেকটি নাম দিয়েছে, কি নাম, ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, ক্ষুব্ধমণ্ডল কার অপর নাম, বা কোন স্তরের অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। কোন স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল, আমরা জানলাম ট্রপোস্ফিয়ার স্তরের আরেক নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হচ্ছে, ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি, তাহলে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হচ্ছে, ক্ষুব্ধমণ্ডল বলার কারণ হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এই সব কিছু তৈরি হচ্ছে বলেই এই স্তরটিকে নাম দেওয়া হয়েছে কি, ক্ষুব্ধমণ্ডল। ঠিক, মনে থাকবে। তাহলে ট্রপোস্ফিয়ার স্তরের আরেক নাম পড়ে গেল কি, ক্ষুব্ধমণ্ডল। এবার এই স্তরে আর কি কি রয়েছে, আর কি কি আমাদের জানতে হবে। এই স্তরে মেন জিনিস হচ্ছে আমাদের এই কটাই জিনিস। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার স্তরে দেখো, স্তরের ব্যাপারে অনেক কিছু জানার রয়েছে।
তবে আমাদের ক্লাস 10 জন্য যতটুকু দরকার ততটুকুই আমি বলবো, এবং প্রত্যেককে বলবো যতটুকু মানে একটা পরীক্ষার জন্য, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার জন্য বিশাল হিউজ কিছু জানতে হবে না, বা খুব একটা গভীরে তোমাদেরকে, খুব এর গভীরে ওর গভীরে যেমন মেঘের ব্যাপারে অত কিছু ভেতরে এখন জানার বা দরকার অতটা পড়ে না। তো তোমাকে এই বেসিক জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে। এগুলো লাইন থেকেই তোমাকে প্রশ্ন করবে, প্রশ্ন আসে। এই সকল লাইন থেকেই ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়? কেন বলা হয়? আম কেন আ উষ্ণতা কত ডিগ্রি কমছে? কমছে না বাড়ছে? ঠিক আছে? এই সকল জিনিস আমাদের দিয়ে থাকে। ঠিক আছে? এবং ভূপৃষ্ঠেই আমাদের যে গড় উষ্ণতা এবং যে বায়ুর চাপ সেটা একটা বলা হয়েছে। তো ভূপৃষ্ঠে যে গড় উষ্ণতা ধরা হয়, ভূপৃষ্ঠের যে গড় উষ্ণতা মনে রাখবে, ভূপৃষ্ঠের এখনকার যে রিপোর্ট তার অনুযায়ী যে গড় উষ্ণতা এই ট্রপোস্ফিয়ার স্তরে এই উষ্ণতার কারণে ধরা হয়ে থাকে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? গড় উষ্ণতা ধরা হয় কত? 15 ডিগ্রি সেলসিয়াস, প্লাসে এটা 15 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে স্তর রয়েছে এখানে ধূলিকণা থাকার ফলে যে সূর্য থেকে আসা আলো তা বিকিরিত হচ্ছে, আর বিকিরিত হওয়ার কারণে এই ট্রপোস্ফিয়ার স্তরেই বিকিরিত হচ্ছে, আর বিকিরিত হওয়ার কারণেই এই স্তরটির কারণে আকাশকে নীল দেখায়। ঠিক আছে? তো আকাশকে নীল দেখানোর বা আমরা নীল দেখতে পাই তার একটি কারণ হচ্ছে এইটি। এবং এখানে তো বিভিন্ন প্রকারের যে গ্যাসীয় আবরণ, রাসায়নিক পদার্থ যেমন নাইট্রোজেন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এই সকল কিছু তো রয়েছেই। তাদের একটা যথেষ্ট পরিমাণে এই স্তরে দেখতে পাওয়া যায়। তো ট্রপোস্ফিয়ারে এই স্তরে আর বেশি কিছু তোমাদের, মানে এর থেকে বেশি আর জানা দরকার নেই। চলে যাব 2 নম্বর যে স্তর তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই দুটো স্তরের মাঝে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার আর হচ্ছে ট্রপোস্ফিয়ার, এই দুটো স্তরের মাঝের এই প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত একটি স্তর ধরা হয়েছে। মানে একটা স্তর ধরা হয়েছে যেখানে ট্রপোস্ফিয়ার স্তরটি শেষ ধরা হয়। যেহেতু এটা গ্যাসীয় আবরণ, তাই তুমি তো একদম আ শেষ ধরতে পারবে না যে এইটাই একদম শেষ জায়গা। তবে এটা আনুমানিকভাবে একটা ধরা হয়েছে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ আর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু। এই দুটো সংযোগ স্থলকে নাম দেওয়া হয়েছে ট্রপোপজ। ট্রপোস্ফিয়ার স্তর যেখানে শেষ আর স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা যেখানে শুরু হচ্ছে, এই দুটো স্তরের যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলকে নাম দেওয়া হয়েছে কি? ট্রপোপজ। তাহলে এই কথাটা মাথায় রাখবে। আর ট্রপোপজ এ যে দূরত্বটা, মানে যে বিস্তার, সেটা 2 কিলোমিটারের মতো ধরা হয়। ঠিক আছে? 2 কিলোমিটারের মতো ধরা হয়ে থাকে। তো 2 নম্বর যে স্তর সেটা আমরা পড়ব স্ট্র্যাটোস্ফিয়ার ব্যাপারে। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার ব্যাপারে কি রয়েছে? বায়ুর ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে বায়ুর চাপ তত কমবে প্রত্যেকটা স্তরে যত ওপরে উঠবে ততই কি হবে? এই বায়ুর চাপ ততই কমবে। যত উপরে উঠবে বায়ুর চাপ কমবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখা যায়? এই স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ারের ঠিক উল্টো ঘটনা দেখা যায়। কেমন ঘটনা? এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে যত ওপরে উঠবে, যত উচ্চতা বাড়বে, ততই এর উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করবে। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার যখন শুরু হচ্ছে, যে জায়গা থেকে শুরু হচ্ছে এবং যার বিস্তার ধরা হয় কত? ওই 18 বা 16 থেকে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত। কোথাও লেখে আবার 35 কিলোমিটার পর্যন্ত যে স্তর, ঠিক আছে? 45 বা কোথাও লেখে 35 কিলোমিটার পর্যন্ত যে স্তর, সেটাকে ধরা হয়, বা কোথাও 50 ও লিখে থাকে। তাহলে এই 18 থেকে 45 বা 35 কিংবা 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি রয়েছে, আমি 50 টাই ধরলাম। 50 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি হবে? বায়ুর চাপ তো এখানেও কমবে। বায়ুর চাপ প্রত্যেকটা স্তরেই কমবে। ঠিক আছে? বায়ুর চাপ প্রত্যেকটা স্তরেই কি হবে? কমবে।
এবং উষ্ণতা কি হবে, এইখানে উষ্ণতা বৃদ্ধি পায়, এই স্তরে উষ্ণতা কি হবে, বৃদ্ধি পায়। ঠিক আছে, এই স্তরে উষ্ণতা কি হয়, বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পায় মানে কি, দেখো যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, ওই শুরু হচ্ছে, তারপরে তুমি ধীরে ধীরে ওপরে উঠছো। তো ধীরে ধীরে ওপরে উঠলে এই এই জায়গাতে যেখানে শুরু হচ্ছে সেই জায়গাতে উষ্ণতা কত, -55 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস এটা। ঠিক আছে, তাহলে -55 ডিগ্রি সেলসিয়াস। যত ওপরে উঠছে তত এই মাইনাসের পরে যে সংখ্যাটা ধীরে ধীরে কমছে। তো ধীরে ধীরে মাইনাসের পরে সংখ্যা যদি কমে, তার মানে উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে -55 থেকে যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে সেই জায়গাতে উষ্ণতা দাঁড়াচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে -55 আর -55 ডিগ্রি এবং 0 ডিগ্রি এর মধ্যে বড় বা বেশি উষ্ণতা বোঝাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসটা। ঠিক আছে, তার মানে এই স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর, সেখানে উষ্ণতা কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। উচ্চতা বাড়ার সাথে সাথে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবং এই স্তরে, এই যে স্তর রয়েছে, এই স্তরে যে বায়ু, ধূলিকণা, এই সকল কিছু কিন্তু এই স্তরে সৃষ্টি হয় না, এবং যে গ্যাসীয় উপাদানগুলি রয়েছে তা প্রায় কিছু অল্প পরিমাণে রয়েছে। এবং এই স্তরে যে ওজোন গ্যাস বলে একটি গ্যাস তৈরি হয়, মানে একটা গ্যাস পাওয়া যায় বাতাসের মধ্যে, বায়ুর মধ্যে, যেটাকে বলে ওজোন গ্যাস, যার সংকেত হচ্ছে O3। ওজোন গ্যাস এই স্তরেই দেখতে পাওয়া যায়। তাছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা, এই সকল স্তরে খুব একটা পাওয়া যায় না বা থাকে না, যার কারণে এখানে বৃষ্টিপাত তৈরি হয় না, মেঘ তৈরি হয় না, বায়ু প্রবাহ, ঝড়ের সম্ভাবনা খুব কম, বা ঝড় এই জায়গা থেকে বা এই স্তরে দেখতে পাওয়া যায় না। তাই দেখতে পাওয়া যায় না বলেই, বা ঝড়, মেঘ, বৃষ্টি এই সকল কিছু সৃষ্টি হয় না বলেই এই স্তরটির নাম পড়ে গেছে শান্তমণ্ডল। ঠিক আছে, তো স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হয়ে গেল কি, শান্তমণ্ডল। আর শান্তমণ্ডল হওয়ার কারণেই এই স্তরটির মধ্য দিয়ে জেট প্লেনগুলি অনায়াসে চলাচল করে, জেট প্লেনগুলি কি করে, অনায়াসে চলাচল করে। তাহলে জেট প্লেন অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে তার আরেক নাম আমরা কি পেলাম, স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম পেলাম শান্ত মণ্ডল। এবার শান্তমণ্ডল কেন বলা হচ্ছে, তো শান্তমণ্ডল আর ক্ষুব্ধমণ্ডল এই দুটোর কিন্তু যে কথা শুধু না আর হ্যাঁতেই কিন্তু শেষ হয়ে যায়। যেমন এই যে ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, যার আরেক নাম ক্ষুব্ধমণ্ডল, এখানে ঝড়, মেঘ, বৃষ্টি ইত্যাদি কিছু তৈরি হচ্ছে। আর ইত্যাদি কিছু তৈরি হওয়ার কারণেই, এই বজ্রপাত হওয়ার কারণে, ঝড়, মেঘ, বৃষ্টি ইত্যাদি হওয়ার কারণে ট্রপোস্ফিয়ারকে নাম দেওয়া হয়েছে ক্ষুব্ধমণ্ডল। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এই সকল কিছু দেখা যায় না, এই স্ট্র্যাটোস্ফিয়ারে এই সকল কিছু দেখা যায় না, যার কারণে এই স্তরটিকে শান্ত মণ্ডল, অর্থাৎ ঝড়, মেঘ, বৃষ্টি এই সকল কিছু ঘটে না বা দেখা যায় না। এই কারণে এই স্তরটির আরেক নাম পড়ে গেছে কি, শান্ত মণ্ডল। ঠিক আছে, এবং এই স্তরে একটি গ্যাসের কথা বললাম, যেটাকে বলছে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস এই স্তরের আধিক্যতা বেশি বা বেশি দেখা যায়। এই কারণে ওজোন গ্যাস থাকার কারণে কি হয়, এই স্তরটির বা এই দুটো স্তর কে একসাথে, বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে আরেকটি স্তর এর নাম ফেলে দেওয়া হয়, সেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। এই ওজোন স্তরের একটা বড় কাজ রয়েছে, যে সূর্য থেকে আসা, সূর্য থেকে এই যে আলো আসে, এই আলোর মধ্যে ইউভি বলে একটা রশ্মি, ঠিক আছে, যার পুরো নাম হচ্ছে আল্ট্রা ভায়োলেট রশ্মি। এই আল্ট্রা ভায়োলেট রশ্মি কি হয়, এই পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডলে স্তর হয়ে যখন আসে, এই এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস এই অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়, যার ফলে একটা ভালো মানে ক্ষতিকারক একটা প্রভাব থেকে আমরা রক্ষা পাই। তো এই স্তরেই এই সকল কিছু তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওজোন গ্যাস কোথায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ, ওজোন গ্যাস দেখা যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন এই স্তরের আরেক নাম দেওয়া হয় ওজোনোস্ফিয়ার। ঠিক, তাহলে ওজোন গ্যাস কি করে সেটাও আমরা দেখলাম। এবার যখন এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হয়, শেষ এর জায়গাটা, সর্বোচ্চ অংশ যাকে বলতে পারি আমরা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ, এই সর্বোচ্চ অংশকে স্ট্র্যাটোপজ নাম দেওয়া হয়েছে কি, স্ট্র্যাটোপজ। পজ মানে হচ্ছে থেমে যাওয়া। ঠিক, এই পজ মানে হচ্ছে থেমে যাওয়া।
তাহলে স্ট্র্যাটোপজ স্তরটি যেখানে থেমে গেল, স্ট্র্যাটোপজ স্তরটি যেখানে থেমে গেল সেই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। যেমন ট্রপোস্ফিয়ার স্তর যেখানে থেমে গেল, ট্রপোস্ফিয়ার স্তরটি যেখানে থেমে গেছে সেই জায়গাটাকে কি বলা হয়েছিল? ট্রপোপজ। ওরকমই এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ সেই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। চলে যাবো এবার কি 3 নম্বর স্তরে। 3 নম্বর স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। 3 নম্বর স্তরটির নাম হচ্ছে কি? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার ব্যাপারে জানবো আমরা। মেসোস্ফিয়ার কতটুকু ডিস্ট্যান্স এর মধ্যে ধরা হয়? মেসোস্ফিয়ার কতটুকু ডিস্ট্যান্স এর মধ্যে এই স্তরটিকে রাখা হয়েছে? তো ভূপৃষ্ঠ থেকে বলা হয় 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের স্তর সেটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক, তাহলে মেসোস্ফিয়ারে কি কি দেখা যায়? ধরে নাও এই হচ্ছে আমাদের এখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়েছে, এই যে স্তর এই স্তরের নাম হয়ে গেছে এখন মেসোস্ফিয়ার। এইটুকু হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, যার পরিমাণ বা যার ডিস্ট্যান্স বলা হয়েছে কত কিলোমিটার? 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আর কি কি রয়েছে? দেখো মেসোস্ফিয়ার ব্যাপারে কিছু নেই। বায়ু যত ওপরে উঠবে এই স্তরে, যত ওপরের দিকে উঠবে ততই উষ্ণতা কি হবে? উষ্ণতা আবারও হ্রাস পাবে, অর্থাৎ উষ্ণতা কি হবে? কমবে। যত ওপরে উঠবে এই স্তরে উষ্ণতা ধীরে ধীরে কমবে। এখানেও ঠিক যেমন ট্রপোস্ফিয়ার স্তরে উষ্ণতা ধীরে ধীরে কি হচ্ছিল? উষ্ণতা ধীরে ধীরে বাড়ছিল। ঠিক, আর কমছিল। আর এর পরের যে স্তর, যে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কি হয়েছে? তো সেইখানে উষ্ণতা আবার বেড়ে গেছে। 3 নম্বর যে স্তর আমরা পেলাম যেটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার, সেখানে আবার উষ্ণতা কি হয়েছে? কমছে দেখতে পাচ্ছি আমরা। তো কমতে কমতে কত যায়? তাহলে যেখানে স্ট্র্যাটোপজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ সেইখানকার উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে আবার কমতে কমতে কত ডিগ্রিতে চলে যাচ্ছে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে কমতে এটা -95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। কত? -95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সেলসিয়াসে -95 পর্যন্ত বা 95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এই কারণে বায়ুমণ্ডলের আর অন্য কোনো স্তরে এত কম উষ্ণতা দেখা যায় না। ওই জন্য এই মেসোস্ফিয়ার এর মধ্যে সবচেয়ে কম উষ্ণতা যুক্ত, মানে সবচেয়ে শীতলতম স্তর বলা হয়ে থাকে। তাহলে মেসোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে শীতলতম স্তর। মেসোস্ফিয়ার স্তর কি শীতলতম স্তর বলার কারণ কি? মেসোস্ফিয়ার স্তরকে শীতলতম স্তর বলার কারণ হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে সবচেয়ে কম উষ্ণতা পাওয়া যায়। কম কত ডিগ্রি? -95 ডিগ্রি সেলসিয়াস। তো জিরো থেকে কত হচ্ছে? -95 ডিগ্রি হচ্ছে। ঠিক, তাহলে শীতলতম স্তর কোনটা? শীতলতম মানে সবচেয়ে ঠান্ডা স্তর। সবচাইতে ঠান্ডা স্তর কোনটি? সেটা হলো এই মেসোস্ফিয়ার স্তর। এবং এখানে আমরা বুঝতেই পারছি তাহলে যে উষ্ণতা কত হচ্ছে, স্তরটি উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমছে, আবারও মানে হ্রাস পাচ্ছে। আর বায়ুচাপ সে তো অটোমেটিক কমছে, যত ওপরে উঠবে বায়ুচাপ ধীরে ধীরে কমবে। এবং এই যে স্তর এই মেসোস্ফিয়ার, এই স্তরে পৃথিবী থেকে যে উল্কাগুলো রয়েছে, পৃথিবীর বাইরে যে উল্কাগুলো রয়েছে, এই উল্কাপিণ্ড বা পৃথিবীর দিকে আসা উল্কাপিণ্ড এখানেই এই স্তরে পুড়ে কি হয়? ছাই হয়ে যায়। পৃথিবীতে আসা যে উল্কাপিণ্ড এই স্তরেই পুড়ে ছাই হয়ে যায় বা পুড়ে যায়। ঠিক আছে, উল্কা বলতে বড় বড় পাথরের ন্যায় যে গঠনগুলো রয়েছে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো কি হচ্ছে? পুড়ে পুড়ে এই স্তরেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই মেসোস্ফিয়ারে, বা ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্সট আমরা 5 নম্বর স্তর পড়বো, যার 4 নম্বর স্তর পড়বো, যেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার। তো থার্মো থেকে আমরা বুঝতে পারছি যে এখানে উষ্ণতা বলে একটা ব্যাপার চলে আসে। কি চলে আসে? উষ্ণতা বলে একটা
ব্যাপার চলে আসে। তো থার্মোস্ফিয়ার স্তরে আমরা কি, কি দেখতে পাবো? থার্মোস্ফিয়ার স্তরে আমরা বাকি যে স্তরগুলো রয়েছে তাদের মতোই কি কিছু দেখতে পাবো? নাকি অন্য কিছু? দেখি। তাহলে এই যে স্তরটা রয়েছে এখানে ধরা হয় যে ৮০ কিলোমিটার, এই যে ৮০ বা ৯০ কিলোমিটার উপর, প্রায় ৫০০ কিংবা ৬০০ কিলোমিটার। ঠিক আছে? এই ৮০ থেকে শুরু করে ৮০ থেকে শুরু করে কত কিলোমিটার? ৮০ কিলোমিটার থেকে শুরু করে প্রায় ৫০০, কোনো জায়গাতে আমরা ৬০০ কিলোমিটার দেখতে পাই। তাহলে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের স্তরটা রয়েছে সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার। এবং এই থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই যে সংযোগ স্থল, ঠিক আছে? এই সংযোগ স্থল অর্থাৎ যেখানে মেসোস্ফিয়ার স্তরটা শেষ, সেই স্তরটাকে ধরা হয় বা বলা হয় মেসোপজ। ঠিক আছে? মেসোপজ তাহলে কোনটাকে বলছে? থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই দুটোর মাঝের যে স্তরটা তাকে বলা হচ্ছে মেসোপজ। এইবার এই স্তর আমরা কি, কি দেখতে পাই? থার্মোস্ফিয়ারে উষ্ণতা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। দেখো, থার্মোস্ফিয়ারে স্তরের আগে উষ্ণতা কত রয়েছে? -95°C, ঠিক আছে? কিন্তু যখন তুমি থার্মোস্ফিয়ার স্তরে চলে যাবে, অর্থাৎ ৮০ কিলোমিটার ওপরে যখন উঠে যাবে, ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার ওপরে যখন উঠে যাবে, তখন উষ্ণতা কিন্তু মানে ঠান্ডা কিন্তু আর লাগবে না। অর্থাৎ উষ্ণতা ধীরে, ধীরে ধীরে, ধীরে বাড়ছে না, দ্রুত গতিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এবং বৃদ্ধি পেতে, পেতে কত ডিগ্রি চলে যায়? বৃদ্ধি পেতে, পেতে এই স্তরে উষ্ণতা চলে যাচ্ছে ১২০০ ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ থার্মোস্ফিয়ারে যত উপরে উঠবে ১২০০ ডিগ্রি, অর্থাৎ একদম শেষ মাথায় যেখানে থার্মোস্ফিয়ার স্তরটি শেষ, সেই জায়গাতে উষ্ণতা সর্বোচ্চ দেখা যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উচ্চতা বাড়ার সাথে, সাথে উষ্ণতা কি হয়েছে? উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। এবং এই স্তরেই সূর্য থেকে যে অনেকগুলো রশ্মি রয়েছে, সূর্য থেকে আসা, এই স্তরেই সূর্য থেকে আসা এক্স রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে? গামা রশ্মি, এগুলো সূর্যের আলো থেকে আসছে। এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি, মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি। এই যে এতগুলো যে সূর্যের আলো থেকে পৃথিবীতে আসে, সেই স্তরে বা থার্মোস্ফিয়ার যে স্তর রয়েছে, এই স্তরেই এই সূর্য থেকে আসা এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি এবং কসমিক রশ্মি, এগুলো শোষিত হয়ে যায়। কোথায় শোষিত হচ্ছে? থার্মোস্ফিয়ার স্তরে। কোথায় শোষিত হচ্ছে? থার্মোস্ফিয়ার স্তরে শোষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? থার্মোস্ফিয়ার স্তরে এই স্তরগুলো শোষিত হয়ে যাচ্ছে এবং এই জায়গাতেই এতগুলো রশ্মি বা এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো থাকার বা শোষিত হচ্ছে মানে কি? এই স্তরে রয়েছে, এই স্তরেই সেগুলো কি আটক হয়ে আছে। এই জন্য এই সকল কিছুর কারণে যে বায়ুমণ্ডলে রাসায়নিক উপাদানগুলি রয়েছে, তারা আয়নিত অবস্থায় থাকে। তারা কি অবস্থায় থাকে? আয়নিত বা আয়ন তৈরি করে আয়নিত অবস্থায় পাওয়া যায়। এই আয়নিত অবস্থায় পাওয়া যায় বা আয়নিত অবস্থায় থাকে, তার কারণে থার্মোস্ফিয়ারকে আরেকটি নাম দেওয়া হয়েছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে? থার্মোস্ফিয়ারের আরেক নাম পড়ে গেল কি? আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম পড়ে গেল আয়নোস্ফিয়ার। তাহলে আয়নোস্ফিয়ার কাকে বলা হচ্ছে? আয়নোস্ফিয়ার বলা হচ্ছে কাকে? থার্মোস্ফিয়ারকে। আর কি, কি দেখা যায়? এই থার্মোস্ফিয়ার স্তরেই আরও ২ প্রকারের ঘটনা ঘটে। একটা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলন। ঠিক আছে? তো বেতার তরঙ্গ প্রতিফলন কোন স্তরে ঘটছে? বেতার তরঙ্গ প্রতিফলন এই স্তরে, অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তরে দেখা যায়। মনে রাখবে, থার্মোস্ফিয়ার স্তরেই কি দেখা যাচ্ছে? বেতার তরঙ্গ প্রতিফলন, মানে ফিরে আসা। প্রতিফলন সৃষ্টি হচ্ছে কোথায়? এই থার্মোস্ফিয়ার স্তরে। আর কি দেখা যাচ্ছে? এই থার্মোস্ফিয়ার স্তরেই একটা কি রং বেরঙের মেঘ তৈরি হয়, মেঘের মতো আকাশে ভেসে বেড়ায়, যেটাকে মেরু জ্যোতি বলা হয়। মেরু জ্যোতি, বা ইংলিশে এটাকে বলে অরোরা। ঠিক আছে? এটাকে ইংরেজিতে বলা হয় অরোরা।
তা থার্মোস্ফিয়ার ব্যাপারে আমাদের এখানে বিষয়গুলো এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। থার্মোস্ফিয়ার যেখানে শেষ সেই জায়গাটাকে বলা হয় থার্মোপজ, নামের সঙ্গেই মিল রয়েছে। কি বলা হয়? থার্মোপজ বলা হয়ে থাকে। লাস্ট আমরা যে স্তরটা পড়বো সেটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে বিশাল কিছু নেই। এক্সোস্ফিয়ারে আমাদের কি জানতে হবে? লাস্ট যে স্তর সেটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার, ৫ নম্বর স্তর। ঠিক আছে? তো ৫ নম্বর স্তরে যে এক্সোস্ফিয়ার, সেখানে উষ্ণতা আরও বৃদ্ধি পায়। থার্মোস্ফিয়ার থেকে এই স্তরে উষ্ণতা আরও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইখানে উষ্ণতা ১৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। কোন স্তরে? এক্সোস্ফিয়ার স্তরে। এবং এক্সোস্ফিয়ার স্তরটি এই ৬০০ থেকে কত কিলোমিটার পর্যন্ত? ৬০০ থেকে প্রায় ১৫০০ কিলোমিটার পর্যন্ত যে স্তর, সেটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। এবং এই এক্সোস্ফিয়ার স্তরেই কৃত্রিম উপগ্রহগুলি এবং মহাকাশ যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলো গড়ে উঠেছে। কোন স্তরে গড়ে উঠেছে? কৃত্রিম উপগ্রহ কোন স্তরে পাওয়া যায় বা কোন স্তরে থাকে? কৃত্রিম উপগ্রহ এই এক্সোস্ফিয়ার স্তরে। কৃত্রিম যে উপগ্রহ, স্যাটেলাইট যে রয়েছে আমাদের পৃথিবী থেকে বা বিভিন্ন যে দেশগুলি রয়েছে সেখান থেকে যে পাঠানো হয় স্যাটেলাইট, সেগুলি কোন স্তরে অবস্থান করে? সেগুলি অবশ্য রয়েছে কোথায়? এক্সোস্ফিয়ারে। উপগ্রহ রয়েছে, মানে কৃত্রিম উপগ্রহ রয়েছে। আর যে মহাকাশ গবেষণা কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র এই স্তরেই পাওয়া যায়। মহাকাশ গবেষণা কেন্দ্র এই স্তরেই পাওয়া যায়। তাহলে এইটুকু জিনিস তোমাদের জেনে রাখতে হবে প্রত্যেকটা স্তর থেকে। তাহলে প্রত্যেকটা স্তর থেকে এই সকল জিনিসগুলোই মনে রাখলে তোমাদের এই স্তরে আর তোমাদের ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে? একবার না পারলে দুবার দেখবে, দুবার না পারলে ৩ বার দেখবে। ক্লাসগুলি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, এই ক্লাসগুলি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, আর তাহলে অবশ্যই আমাকে জানাবে নেক্সট যে ক্লাস 10, ক্লাস 9 এদের জন্য আগামীতে আরও ক্লাস আমি আনতে পারি, তার একটা আগ্রহ আমি পাই। প্রত্যেককে জানাবো যে কমেন্টে তোমরা জানাবে যে এই ক্লাসগুলি যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। তাহলে আমি কি পাবো? ক্লাস আনার একটি সাহস পাবো আমি। ঠিক আছে? তাহলে প্রত্যেককে বলবো ক্লাসগুলি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বাকি বন্ধুদের জানাবে, দেখাবে। তো আজকের ক্লাস এখান থেকে শেষ করি। দেখা হবে আগামী নেক্সট ক্লাসে, তোমাদের ইচ্ছা থাকলে অবশ্যই। তো ভালো থাকবে সবাই।